আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিত আফুদার ফ্রম আলামিনস ক্লাসরুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়টিকে নিয়ে। তো এই অধ্যায়ে আমরা মেইনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের দুইটা টাইপে আমি বিভক্ত করছি এই অধ্যায়টাকে। একটা হচ্ছে টাইপ 1, যে ভিডিওটা আমি আজকে দিব, এবং আরেকটা হচ্ছে টাইপ 2, যে ভিডিওটা আমি এর পরপরই আপলোড করে ফেলবো। ঠিক আছে, জাস্ট এই দুইটা ভিডিও যদি তুমি কোনোভাবে দেখতে পারো তাহলে এই অধ্যায়টা তোমাদের কমপ্লিটলি শেষ হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? মাত্র এই দুইটা টাইপের ম্যাথ তুমি যদি কোনোভাবে করতে পারো। আজকে আমি এই একটা টাইপের ম্যাথ তোমাকে একদম বেসিক থেকে, মনে করি এই অধ্যায় তুমি আগে কখনোই দেখো নাই, আমি ধরে নিলাম যে তুমি একদম এই অধ্যায় নতুন, একদম বেসিক থেকে তুমি যদি জাস্ট এই ক্লাসটা সম্পূর্ণ করতে থাকো তবে হ্যাঁ অবশ্যই তুমি প্রো হয়ে যাবা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অন্তত তুমি একটা টাইপ, এই অধ্যায়ের একটা টাইপ তুমি ভালো করে বুঝে ফেলবা। তোমরা জানো তোমাদের ফাইনালে কিন্তু এই অধ্যায় থেকে একটা শিওর সিকিউ থাকবে, একটি ক্রিয়েটিভ কোশ্চেন এখান থেকে শিওর থাকবে। সো এই অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখো, তোমাদের খুবই কাজে দিবে। ওকে, তাহলে প্রথম টাইপের অঙ্কগুলো করতে চায় আমাদের কোন কোন বিষয়গুলো আসলে কাজে লাগবে। সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে মাত্র এই চারটা সূত্র তুমি যদি কোনোভাবে ভালোভাবে বুঝে প্রত্যেকটা পরিচয় সহ মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু এর বাইরে তোমাদের আর ম্যাথ করতে হবে না, এর বাইরে তোমাদের আর সূত্র পড়তে হচ্ছে না। জাস্ট এই সূত্রগুলো তোমাকে ভালোভাবে বুঝে পড়তে হবে। সো ফার্স্টে যে সূত্রটা আছে সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্যের যে স্কেলগুলো। আমরা জানি একটা যে তাপমাত্রার স্কেল মাপার জন্য তিনটা স্কেল রয়েছে, তাপমাত্রা মাপার জন্য। তো প্রথমটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল, যেটাকে সি দিয়ে প্রকাশ করে। আরেকটা হচ্ছে ফারেনহাইট স্কেল, যাকে এফ দিয়ে প্রকাশ করে, এবং আরেকটা হচ্ছে কেলভিন স্কেল, যাকে কে দিয়ে প্রকাশ করে। অনেকে হয়তো আমরা জানি না, এই জন্য আমি কি ছোট্ট করে বলে নিলাম যে তাপমাত্রার স্কেল হচ্ছে তিনটা। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, যাকে সি দিয়ে প্রকাশ করে। একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, যাকে এফ দিয়ে প্রকাশ করে, এবং আরেকটা হচ্ছে কেলভিন স্কেল, যাকে কে দিয়ে প্রকাশ করে। ওকে, জাস্ট এই তিনটার ভিতরে যে সম্পর্ক, এটার প্রথম সূত্রটা আমাদের সেটা নিয়েই। এটার তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 সমান হচ্ছে F-32/9 সমান K-273.15 1/5 বাই 5। তো এই সূত্রটা তোমরা পারফেক্টলি মুখস্থ করো, এবং প্রত্যেকটা পরিচয় কিন্তু আমি পাশেই দিয়ে রেখেছি। ঠিক আছে, তো প্রথম সূত্রটা আমাদের এই দুই রকম হয়। অনেকে আছে কনফিউশন যে দুইটা সূত্র আমি কখন ব্যবহার করব। কথা ভালো করে বুঝবা, যদি ইন্ডিভিজুয়ালি যদি কোনো তাপমাত্রা দেওয়া থাকে, তোমাকে ডিরেক্টলি বলে দেয়, মনে করো 30°C তাপমাত্রা কে তোমাকে কনভার্ট করতে হবে ফারেনহাইটে, আর কনভার্ট করতে হবে তোমাকে কেলভিনে। যদি বলে যে কোনো তাপমাত্রা, জাস্ট বলে দিল যে 30°C তাপমাত্রাকে তোমাকে কনভার্ট করতে হবে ফারেনহাইটে এবং হচ্ছে কেলভিনে। তো সেই ক্ষেত্রে তোমাকে এই প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। কিন্তু 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 তোমাদের যদি কি বলে দেয় যে না, তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, কি দেওয়া আছে? তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি কথাটার সাথে আমরা আসলে অনেকে পরিচিত না, অথবা আমরা বুঝি না আসলে তাপমাত্রা বৃদ্ধিতে কি মিন করছে। মনে করো কোন স্থানের তাপমাত্রা আগে ছিল হচ্ছে তোমার 30°, এখন সেই তাপমাত্রা বেড়ে গিয়ে সাপোজ হচ্ছে 50°। তাহলে বুঝবা এটা হচ্ছে আমাদের আদি তাপমাত্রা। এটা কি? আদি তাপমাত্রা। আদি তাপমাত্রাকে T1 দিয়ে প্রকাশ করে। আর এটা হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা, যাকে T2 দিয়ে প্রকাশ করলাম। কথা বুঝতে পারছি? আদি তাপমাত্রা হচ্ছে আমাদের 30°C, এবং শেষ তাপমাত্রা হচ্ছে আমাদের 50°C। এখানে আমরা যদি বলি যেখানে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20°C বৃদ্ধি পাইছে। কথা বুঝতে পারছি? এইটা হচ্ছে আমাদের সেই তাপমাত্রা বৃদ্ধি, যাকে আমরা ডেল টি দিয়ে প্রকাশ করি। ডেল হচ্ছে, ডেল মানে হচ্ছে পার্থক্য। আমরা ত্রিভুজের মতো যে সাইনটা দেখতে পাচ্ছি, যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডেল মানে হচ্ছে পার্থক্য। এই অধ্যায়ে আমরা অনেক সময় T2 - T1, আসলে এই যে 20°, এটা কিভাবে বের হইছে? T2 থেকে T1 বাদ দিলাম, অর্থাৎ 50°C থেকে আমরা যদি 30°C বাদ দিই, তাহলে পাই 20°C, তাই না? তার মানে এটা হচ্ছে T2 - T1 এর মান। অর্থাৎ T2 - T1 দিয়ে কি বোঝায়? তাপমাত্রা বৃদ্ধি বোঝায়। অথবা T2 - T1 দিয়ে কি বোঝায়? তাপমাত্রা বৃদ্ধি, যাকে আমরা ডেল টি লিখতে পারি। কি লিখতে পারি? ডেল টি। মাথায় রাখবা ত্রিভুজের মধ্যে যে সাইনটা, এটার নাম হচ্ছে
ডেল। তো নেক্সট টাইম আমরা যখন এটা ইউজ করবো এটার মানে বুঝে নিবা। ডেল মানে হচ্ছে পার্থক্য, ডেল টি মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য। কথা বুঝে আসছে? অর্থাৎ আমরা যদি বড় তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রা আমাদের প্রথমে ছিল ওইটা থেকে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পায়া, মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়া কত হয়েছে, 50 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি বিষয়টা কিন্তু ভিন্ন। তাপমাত্রা যদি বৃদ্ধির কথা বলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড সূত্রটা বসাবো। আর যদি আমাদেরকে বলে যে এই তাপমাত্রাটাকে তুমি ফারেনহাইট স্কেলে প্রকাশ নাও, তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথম সূত্র ব্যবহার করতে হবে। অথবা এই তাপমাত্রাটাকে তুমি ফারেনহাইট স্কেলে নাও, সেই ক্ষেত্রে আমাদের প্রথম সূত্র ব্যবহার করতে হবে। কিন্তু যখন বলবে যে তাপমাত্রার বৃদ্ধিটাকে, তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে, তাপমাত্রা বৃদ্ধিটাকে তুমি ফারেনহাইট স্কেলে নাও, সেই ক্ষেত্রে আমাদের যে -32 সেটা হবে না, এবং -273.15 এটা হবে না। এটা বাদে আমাদের সূত্রটা লিখতে হবে। কথা হচ্ছে মনে থেকে আমরা অঙ্ক করার ক্ষেত্রে এটা ডিটেইলে বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এখানে আমাদের সূত্রগুলা চেনার পাশাপাশি আমাদেরকে অবশ্যই সূত্রগুলো কোনটাকে কি প্রকাশ করে, কোনটাকে কি বলে সেটা ভালোভাবে জানতে হবে। তো 2 নাম্বার সূত্রটা হচ্ছে L2 - L1 সমান হচ্ছে আলফা L1 T2 - T1, আলফা L1 ইনটু T2 - T1। আচ্ছা, এই সূত্রে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করছি। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে L1, একটা T2 - T1। অলরেডি তো আমরা T2 - T1 এর সাথে পরিচিত। T2 - T1 দিয়ে বোঝায় হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে T2 - T1। তাহলে L2 - L1 মানে কি? L2 - L1 মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এখন আমাদের এখানে একটু ঝামেলা হয়। মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা মনে করো একটা লোহার পাত, এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত ধরবো, মনে করো 20 মিটার। তো আদি অবস্থায় তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ আদি অবস্থায় তাপমাত্রা 30 ডিগ্রি, এটা ধরলাম T1। আদি অবস্থায় এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য হচ্ছে L1। কথা বুঝতে পারছি? এখন মনে করো তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বর্তমান তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি। কত ডিগ্রি? 50 ডিগ্রি। 50 ডিগ্রি তাপমাত্রা হওয়ায় এই যে লোহার পাতটা না, এটা একটু জাস্ট প্রসারণ হয়েছে, একটু বেড়ে গেছে, এই এতটুকু অংশ বেড়ে গেছে। এখন এতটুকু অংশ যে বাড়লো, কথাটা বুঝে যাচ্ছ, এই যে এতটুকু অংশ যে বাড়লো, এখন বাইরা মোস্তাপোজ এই যে নতুন দৈর্ঘ্য হয়েছে এখান থেকে ডিরেক্ট এই পর্যন্ত, এই নতুন দৈর্ঘ্যটা কতটুকু হয়েছে, মনে করো যে 20 বা 21 মিটার, সাপোজ 1 মিটার বাইরে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের নতুন মানে শেষ তাপমাত্রা। প্রথমে ছিল 30, পরে হয়েছে 50। প্রথমে আমাদের L1 ছিল হচ্ছে 20 মিটার, এখন L2 হইতেছে যে আমাদের, অর্থাৎ শেষ দৈর্ঘ্য কত হলো 21 মিটার। কিন্তু এই এতটুকু অংশ কি বলে, জাস্ট এই এতটুকু অংশের নামই হচ্ছে আমাদের L2 - L1, অর্থাৎ কতটুকু বৃদ্ধি পাইছে। আগে ছিল আমাদের 20 মিটার আর এখন হচ্ছে 21 মিটার, অর্থাৎ বৃদ্ধি পাইছে অনলি 1 মিটার। এই 1 মিটারকে আমরা বলি L2 - L1, অর্থাৎ L2 - L1 মানে হচ্ছে কতটুকু বৃদ্ধি পাইছে, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো। দৈর্ঘ্য বৃদ্ধিকে বলা হয় L2 - L1, আর শুধুমাত্র L1 কে বলা হয় তোমার আদি দৈর্ঘ্য, L2 হচ্ছে শেষ দৈর্ঘ্য, আর L2 - L1 মানে হচ্ছে যে এতটুকু অংশ হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি, বা এটাকে বলা হয়, এই যে আমাদের এখানে লেখা আছে দৈর্ঘ্য বৃদ্ধি, বা এটাকে আমরা বলতে পারি দৈর্ঘ্য প্রসারণ। এটা কি? দৈর্ঘ্য প্রসারণ। এই বিষয়গুলো তোমাকে ভালোভাবে, এই কনসেপ্টগুলো ভালোভাবে তোমাকে ক্লিয়ার থাকতে হবে, আসলে কোনটাকে L1 বোঝায়। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধি কোনটা হবে? তাপমাত্রা বৃদ্ধি হবে T2 - T1। আমরা নিচে লিখি, সরি, তো তাপমাত্রা বৃদ্ধিকে আমরা লিখতে পারি T2 - T1, যাকে আমরা একটু আগে শিখলাম ডেলটিও বলতে পারি। তো T2 - T1 এখানে কত আমাদের? এটা হচ্ছে আমাদের 50 - 20 ডিগ্রি, সরি, হ্যাঁ 30 ডিগ্রি, বিয়োগ করলে হয় 20 ডিগ্রি। ডেলটি হচ্ছে আমাদের 20 ডিগ্রি। কথা বুঝতে পারছি? সো কোনটা আদি তাপমাত্রা? আদি তাপমাত্রা হচ্ছে
একদম প্রাথমিক অবস্থায় যেটা আমাদের দেয়া থাকবে সেটা হচ্ছে আদি তাপমাত্রা, প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্য দেয়া থাকবে সেটা হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য, এবং প্রাথমিক অবস্থায় শেষ অবস্থায় একটা তাপমাত্রা থাকবে, শেষ একটা দৈর্ঘ্য থাকবে, এবং এই দুইটার যে পার্থক্য, T2 থেকে T1 বাদ দিলে হবে তাপমাত্রা বৃদ্ধি, আর L2 থেকে L1 বাদ দিলে হবে দৈর্ঘ্য বৃদ্ধি। আর দৈর্ঘ্য বৃদ্ধিকেও আমরা লিখতে পারি ডেল এল। আমরা জানি ডেল মানে হচ্ছে পার্থক্য, আর ডেল এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পার্থক্য, অর্থাৎ দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইলো, যেটাকে আমরা আরেকটা নামেও ডাকতে পারি, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। মাঝে মাঝে প্রশ্ন দেওয়া থাকবে যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এতটুকু, বা মাঝে মাঝে বলবে যে দৈর্ঘ্যের প্রসারণ হয়েছে এতটুকু। দুইটা দিয়েই কিন্তু L2 মাইনাস L1 এর মান দেয়া। এই দৈর্ঘ্য প্রসারণ দেয়া মানে হচ্ছে তোমাকে প্রশ্নের মধ্যে L2 মাইনাস L1 এর মান দেওয়া। এটা কিন্তু L1 এর মান আলাদাভাবে দেওয়া না, বা L2 এর মান আলাদা দেওয়া না। যদি বলে যে দৈর্ঘ্য প্রসারণ এতটুকু, তার মানে তুমি বুঝে নিবা যে তোমার মান দেওয়া আছে L2 মাইনাস L1 এর, অথবা দৈর্ঘ্য বৃদ্ধি এতটুকু, তার মানে তোমার মান দেওয়া আছে L2 মাইনাস L1 এর। সো এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে আমরা বলতে পারবো। এখানে আমাদের তাহলে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে আলফা। আলফা মানে হচ্ছে আলফা, এই যে প্রথম এই যে সূত্র 2 নম্বর সূত্রে যে ব্যবহৃত আলফা, আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ, আলফা মানে কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। মাথায় রাখবা এখানে L2 মাইনাস L1 দিয়ে বোঝায় শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণ, মানে সে কতটুকু প্রসারিত হয়, কতটুকু বৃদ্ধি পাইল, সেটা হচ্ছে L2 মাইনাস L1। আর দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে হচ্ছে আলফা। তো অনেকে কিন্তু এই দুইটার মধ্যে একটু মানে প্যাচ বাজানোর সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখা, যে আসলে প্রশ্নের মধ্যে কি বলা আছে সেইটার উপর ডিপেন্ড করে তোমাকে চিন্তা করতে হবে। আসলে ফিজিক্সের প্রতিটা অঙ্কেই কিন্তু তোমাকে মানে প্রত্যেকটা জিনিস ভিতর থেকে ফিল করতে হবে। আসলে তুমি যদি ফিল করতে না পারো তাহলে অঙ্ক সলিউশন করা তোমার জন্য খুবই টাফ হয়ে যাবে। সো ভালো করে বোঝার চেষ্টা করবা। L2 মাইনাস L1 মানে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, আর শুধুমাত্র আলফা দিয়ে বোঝাচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। কথা বুঝতে পারছি? তারপর হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র, A2 মাইনাস A1 ইজ ইকুয়াল ভিটা A1 T2 মাইনাস T1। অলরেডি T2 মাইনাস T1 এর সাথে আমরা পরিচিত, শুধুমাত্র নতুন হিসেবে আছে আমাদের A2 মাইনাস A1। আসলে L2 মাইনাস L1 যেভাবে আমরা শিখছি, A2 মাইনাস A1 টা আমরা ঠিক একইভাবে শিখতে পারি। আদি ক্ষেত্রফল, এ দিয়ে বোঝা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। হ্যাঁ, আমরা শুধুমাত্র এখানে লিখে রাখছি। A1 দিয়ে বোঝা হচ্ছে আদি ক্ষেত্রফল। হ্যাঁ, যতগুলা ওয়ান আছে সব ওয়ান দিয়ে বোঝায় আদি, অর্থাৎ প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় যেটা দেয়া থাকে। যদি আমাদের প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে আদি দৈর্ঘ্য, প্রাথমিক অবস্থায় যদি আমাদের ক্ষেত্রফল দেয়া থাকে তো সেটা হচ্ছে আদি ক্ষেত্রফল। অর্থাৎ A1 মানে হচ্ছে আদি ক্ষেত্রফল, আর হচ্ছে তোমার A2 মানে হচ্ছে তোমার শেষ ক্ষেত্রফল, এবং A1 A2 মাইনাস A1 দিয়ে বোঝায় তোমার ক্ষেত্রফল বৃদ্ধি বা ক্ষেত্রফল প্রসারণ। তাহলে A2 মাইনাস A1 দিয়ে কি বোঝায়? A2 মাইনাস A1 দিয়ে অলরেডি আমি লিখছি ক্ষেত্রফল বৃদ্ধি, পাশাপাশি তুমি কিন্তু লিখতে পারো যে A2 মাইনাস A1 মানে হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ। এটা কি? ক্ষেত্রফল প্রসারণ, এটাও তুমি লিখতে পারো। কথা বুঝাইতে পারছি? তো এইখানে আমরা নতুন একটা সাইনের সাথে পরিচিত হলাম, নতুন একটি প্রতীকের সাথে পরিচিত, সেটা হচ্ছে ভিটা। ভিটা মানে কি? তো ভিটা মানে হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ। ভিটা মানে হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ। বোঝার চেষ্টা করবো। আমি আবারও বলছি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এই জায়গাটায় আসা প্যাচ বাজায়। তোমার কিন্তু এটা প্যাচ বাজানো যাবে না, কারণ তুমি এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতেছো। তাহলে বুঝো, A2 মাইনাস A1 মানে হচ্ছে ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পাইলো, যাকে আমরা আরেক নামে বলতে পারি ক্ষেত্রফল প্রসারণ। অর্থাৎ সে কতটুকু প্রসারিত হইলো, কতটুকু আগে ছিল এখন কতটুকু বৃদ্ধি পাইছে, এরই নাম হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ। আর ক্ষেত্রফল প্রসারণ সহগকে প্রকাশ করা হচ্ছে ভিটা দ্বারা, আর শুধুমাত্র ক্ষেত্রফল প্রসারণকে প্রকাশ করা হচ্ছে A2 মাইনাস A1 দ্বারা। আদি ক্ষেত্রফলকে প্রকাশ করা হচ্ছে A1 দ্বারা, এবং A2 দ্বারা বোঝা হচ্ছে শেষ ক্ষেত্রফল। শেষ ক্ষেত্রফল A2, আদি ক্ষেত্রফল A1, শেষ দৈর্ঘ্য L2, আদি দৈর্ঘ্য হচ্ছে L1। আর যদি যখনই বলে পার্থক্য অথবা বৃদ্ধি অথবা প্রসারণ, তখন বুঝবা তোমার L2 মাইনাস L1, T2 মাইনাস T1, অথবা না A2 মাইনাস A1, T2 মাইনাস T1 দিয়েও বোঝায় তাপমাত্রা বৃদ্ধি কতটুকু পাইছে, আগে কতটুকু ছিল, শেষে কতটুকু ছিল, সব মিলে বিয়োগ করলে T2 মাইনাস T1 বের হয়। সো এই A2 মাইনাস A1 কেও আমরা লিখতে পারি ডেল A। L2 মাইনাস L1 কে আমরা লিখতে পারতাম ডেল L। আমরা জানি ডেল মানে হচ্ছে পার্থক্য। সো মাঝে মাঝে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু
ডেল এল আকারে দেওয়া থাকতে পারে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, কথা বুঝাইতে পারছি? তারপর আমরা 4 নাম্বার সূত্রে যদি দেখি, 4 নাম্বার সূত্র হচ্ছে আমাদের v2 মাইনাস v1 ইজ ইকুয়াল, এটা মানে হচ্ছে গামা। আচ্ছা, অনেকে হয়তো বা উচ্চারণগুলো বলতে পারবে না যে আসলে আসলে কি উচ্চারণ হয়, যাদের জন্য নতুন একেবারে, যারা অলরেডি দেখছো তাদের জন্য তো একদম ইজি, বাট যারা জানো তাদের জন্য বলছি এটা নাম হচ্ছে আলফা। অনেকে উচ্চারণ হয়তো বা বুঝতে পারতেছো না যে আমি কি উচ্চারণ করছি। এটা হচ্ছে আমাদের ভিটা, নট ভিটা, এটা হচ্ছে বিটা। তারপর এই যে আমাদের আরেকটা চিহ্ন ব্যবহৃত হয়েছে সেটা মানে হচ্ছে তোমার গামা, এটা হচ্ছে গামা। তাহলে v2 মাইনাস v1 ইজ ইকুয়াল গামা v1 ইন্টু t2 মাইনাস t1, এটা হচ্ছে গামা, যেটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। তো আমাদের এই সূত্রের পরিচয়গুলো সেম আগের মতোই আছে, ঠিক আছে, একটুও চেঞ্জ হয় নাই। ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি আবার বলতেছি প্রতিটি অংশ কোনটাকে কি বলে, তুমি জাস্ট যদি এইটা ভালোভাবে বুঝো, তোমাকে একটা অধ্যায়ের মানে বিস্তারিত বলতে যাবে সেটা কি বুঝছো, মানে একটা অধ্যায় শুধুমাত্র সূত্রগুলা যদি তুমি ভালোভাবে বুঝো যে কোনটা কি দিয়ে প্রকাশ করে, তাহলেই কিন্তু এনাফ। তুমি জাস্ট দেখবা যে টি2 দিয়ে কি বোঝায়, টি1 দিয়ে কি বোঝায়, কোন সূত্র কখন অ্যাপ্লাই হবে, ঠিক আছে। সো এই জিনিসটা যদি ধরতে পারো তাহলে কিন্তু তোমাকে যে কোনো অঙ্ক করা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে হবে গামা, গামা দিয়ে বোঝায় আয়তন প্রসারণ সহগ। আমি এখানে লিখে রাখছি v2 মাইনাস v1 আয়তন বৃদ্ধি, আগের মতোই এটা তুমি বলতে পারো যে আয়তন প্রসারণ। তার মানে v2 মাইনাস v1 দিয়ে বোঝায় আয়তন প্রসারণ, যাকে আমরা ডেল ভি বলতে পারি, ডেল ভিও বলতে পারি। তাহলে টোটালি এই তিনটা সূত্রের পরিচয় প্রায় সিমিলার। L1 দিয়ে বোঝায় আদি দৈর্ঘ্য, L2 দিয়ে বোঝায় শেষ দৈর্ঘ্য, আর L2 মাইনাস L1 দিয়ে বোঝায় দৈর্ঘ্য বৃদ্ধি অথবা দৈর্ঘ্য প্রসারণ। L2 মাইনাস L1 দিয়ে বোঝায় দৈর্ঘ্য বৃদ্ধি অথবা দৈর্ঘ্য প্রসারণ। সিমিলারলি A1 দিয়ে বোঝায় আদি ক্ষেত্রফল, A2 দিয়ে বোঝায় তোমার শেষ ক্ষেত্রফল, এবং A2 মাইনাস A1 দিয়ে বোঝায় ক্ষেত্রফল বৃদ্ধি অথবা ক্ষেত্রফল প্রসারণ। আর V1 দিয়ে বোঝায় আমাদের আদি আয়তন, V2 দিয়ে বোঝায় শেষ আয়তন, আর V2 মাইনাস V1 দিয়ে বোঝায় আয়তন বৃদ্ধি অথবা আয়তন প্রসারণ। আর আলফা দিয়ে বোঝায় হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমি আবারও বলছি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আর শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণের মধ্যে পার্থক্য হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে হচ্ছে আলফা, আর দৈর্ঘ্য প্রসারণ মানে হচ্ছে L2 মাইনাস L1। ভালো করে যেন জিনিসটা মাথায় থাকে, প্যাচ বাজানো যাবে না। বিটা মানে হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ, গামা মানে হচ্ছে আয়তন প্রসারণ সহগ। তো এইখানে আমাদের আরেকটা জিনিসের সম্পর্ক ভালোভাবে জানতে হবে। আলফা, বিটা এবং হচ্ছে গামা, এই তিনটার মধ্যে একটা মানে মানে তিন ভাই, হ্যাঁ, এরা হচ্ছে তিন ভাই, এদের মধ্যে বিরাট একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমাদের মানে প্রশ্নের ক্ষেত্রে খুবই 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 কাজে লাগে। সো সম্পর্কটা ভালো করে বুঝবা। তোমার আলফা বিটা মানে হচ্ছে 2 আলফা, অর্থাৎ তুমি যদি কোনোভাবে আলফার মানটা বের করতে জানো, তার সাথে যদি 2 গুণ করো তাহলে বের হয়ে যাবে বিটা এর মান। এবং গামা মানে হচ্ছে 3 আলফা। আবারও একইভাবে তুমি যদি কোনোভাবে আলফার মানটা জানো, তার সাথে যদি 3 গুণ করো তাহলে বের হয়ে যাবে গামা। আর এই জিনিসটা তোমাদের অনেকের কাছে হয়তো একটু কনফিউশন লাগতে পারে, সো সিম্পল ভাবে বুঝার চেষ্টা করবা। এই জিনিসটার সম্পর্কটা আমি আরেকটা নতুন ফরম্যাটে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাদের আসলে মনে থাকে না আর কি। প্রথমে সুন্দর মতো লিখবা আলফা, তারপর লিখবা হচ্ছে ভিটা, এবং তারপর লিখবা হচ্ছে গামা। তারপর এখানে যে কাজটা করবা সে হচ্ছে নিচে প্রত্যেকটা দাগ দিয়ে দাও, সমান লেখো, সমান দাও, নিচে লেখো 1 2 3। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা বাই 1 সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। জাস্ট এই লুপটা যদি তোমার মনে থাকে তাহলে আলফা বিটা গামার মধ্যে যে সম্পর্ক সেটা মানে ভুলবা না। একদম সিম্পল একটা ট্রিক্স। জাস্ট তুমি কি করবা, আলফা বিটা গামা লিখে ফেলবা, নিচে 1 2 3 লিখে ফেলবা। এই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। আসলে নিচে 1 লেখা না লেখা কথা, তো তোমাদের বোঝানোর সুবিধাতে লিখছি আলফা ইজ ইকুয়াল বিটা বাই 2 ইজ ইকুয়াল গামা বাই 3। জাস্ট এই সম্পর্ক যদি মনে থাকে তাহলে কিন্তু তোমাদের ভুলবা না।
আমি তোমাদের বোঝার সুবিধার্থে নিচে 1 দিছি, 1 না দিলেও চলতো, বাট তোমার মনে রাখার সুবিধার্থে তুমি লিখতে পারো আলফা বিটা গামা বাই 1 2 3। এটা যদি লিখে দাও তাহলে তোমাদের এটার এই আলফা বিটা এবং গামার মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু কখনো ভুলবা না। সাপোজ তোমাদের হাতে দিয়ে দিছে যে আলফার মান হচ্ছে তোমার সাপোজ 4। ও ভালো কথা, এখানে আমাদের একটা ঝামেলা হচ্ছে এই তিনটা আলফা বিটা গামা। হ্যাঁ, এই জিনিসটা পরবর্তীতে হয়তো মনে থাকবে না, আমি বলে দিচ্ছি। আলফা বিটা গামা দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ আর হচ্ছে আয়তন প্রসারণ সহগ। প্রত্যেকটার একক হচ্ছে পার কেলভিন। প্রত্যেকটা একক কি? পার কেলভিন। তো এই জিনিসটা থেকে আমাদের আরেকটা জিনিস মানে লেসন লার্ন হচ্ছে, এই তিনটা সূত্রে ব্যবহার করতে যা, এই তিনটা সূত্রে ব্যবহার ভালো করে বুঝবা। আমরা এই যে তিনটা সূত্রে ব্যবহারের কথা বলছি, এই তিনটা সূত্রে ব্যবহার যখন করবা তোমাকে তাপমাত্রা অবশ্যই কেলভিনে নিয়ে নিতে হবে। অর্থাৎ এই সূত্রে ব্যবহার করে তুমি তাপমাত্রা অবশ্যই কেলভিনে নিয়ে দিবা। তো ডিগ্রি থেকে কেলভিনে নেওয়ার একদম সহজ একটা উপায় হচ্ছে, মনে করো তোমার যে কোনো ডিগ্রি দেওয়া আছে, মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এর থেকে তুমি কেলভিন নিতে চাইলে শুধুমাত্র 273 যোগ করলেই তোমার অ্যান্সারটা চলে যাবে হচ্ছে মনে করো 303 কেলভিন। অর্থাৎ সেলসিয়াস থেকে যদি তুমি কেলভিনে যেতে চাও তাহলে তোমার ওই সূত্র ব্যবহার না করে ডাইরেক্টলি জাস্ট তুমি যদি 273 যোগ করে দাও তাও হয়ে যাবে। কথা বুঝতে পারছি? অর্থাৎ তুমি যদি তোমার যে কোনো ফারেনহাইট থেকে যদি যেতে চাও তাহলে কিন্তু তোমাকে এই সূত্রের ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথম এই সূত্রের ব্যবহার কিন্তু যদি এই সূত্রের ব্যবহার তুমি প্রপারলি করতে চাও সেই ক্ষেত্রে তোমার এই প্রথম সূত্র দুইটার কিন্তু ব্যবহার ভালোভাবে জানতে হবে। তুমি যদি প্রথম দুইটা সূত্রের ব্যবহার ভালোভাবে না জানো তাহলে তো এই তাপমাত্রাটাকে তুমি কেলভিনে নিতে পারবা না। কথা বুঝো না কি বলছি? এই তাপমাত্রাকে তুমি কেলভিনে নিতে পারবা না, তখন যা ঝামেলা হয়ে যাবে। তাই তোমার কাজটা হচ্ছে তোমার তাপমাত্রাকে কেলভিনে নিতে হবে, কারণ এই তিনটার একক হচ্ছে পার কেলভিন। অর্থাৎ এই সূত্রে ব্যবহৃত সকল তাপমাত্রা যেইভাবেই থাকুক না কেন তোমাকে এই তাপমাত্রাকে কেলভিন স্কেলে নিয়ে নিতে হবে। আর সেলসিয়াস স্কেলে থাকলে একদম সহজ, ওই সূত্র ব্যবহার না করে শুধু যদি তুমি ডিরেক্টলি 273 যোগ করে দাও কেলভিনে চলে যাবে। বাট ফারেনহাইট স্কেলে থাকলে তোমাকে কিন্তু অবশ্যই এই সূত্রের ব্যবহার করতে হবে। ফারেনহাইট স্কেল থেকে তোমাকে কেলভিনে যেতে হলে। কথা বুঝতে পারছি? তারপর মনে করো আমাদের আলফার মান, আচ্ছা যেহেতু আমরা এখানে আলোচনায় ছিলাম, আলফার মান মনে করে দেওয়া আছে 4। তোমাকে বললো যে তুমি বিটার মানটা বের করো। এখন তোমার কাছে এটা কোনো মানে ব্যাপার হলো? আলফার মান যদি তুমি জানো 4, তা আমরা জানি আলফার সাথে বিটার সম্পর্ক হচ্ছে আলফা বাই 1 ইজ ইকুয়াল বিটা বাই 2। আলফার মান হচ্ছে আমাদের 4 বাই 1 ইজ ইকুয়াল বিটা বাই 2। কোনাগুলো যদি গুণ করে দেই হয়ে যাবে 8, অর্থাৎ বিটা ইজ ইকুয়াল 8। তবে সাথে এককটা সুন্দর মতো দিয়ে দিতে হবে, আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি, দেখো পার কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে পার কেলভিন। মাথায় রাখবা আলফা বিটা গামা তাদের প্রত্যেকেরই একক হচ্ছে পার কেলভিন। আর সেই ক্ষেত্রে তোমাদের আরেকটু ভালোভাবে মাথায় রাখবা দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আর ক্ষেত্রফলের একক হচ্ছে তোমার মিটার স্কয়ার অর্থাৎ বর্গ মিটার। এগুলা বিষয় তো একদমই বেসিক, যেহেতু আমি বেসিক থেকে আসলে তোমাদের শেখানোর চেষ্টা করছি তাই বেসিক বিষয়গুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। আলফার একক হচ্ছে মিটার, সরি এল এর একক অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার, ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কয়ার যাকে বলতে পারি আমরা বর্গ মিটার, আর হচ্ছে আয়তনের একক হচ্ছে আমাদের মিটার কিউব অথবা বলতে পারি ঘন মিটার। ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। যে এককে থাকুক না কেন আমাদেরকে কনভার্ট করে নিয়ে নিতে হবে মিটার, মিটার স্কয়ার এবং হচ্ছে মিটার কিউব। এখন অনেকেরই কনভার্সেশনের ঝামেলা যে আমি সেন্টিমিটার আছে কিভাবে মিটারে যাব। যে সেন্টিমিটার থাকলে যারা মিটার যাইতে পারবে না তাদের জন্য বলছি, আশা করি এই এতটুকু অংশ তোমাদের মানে ক্লিয়ার হয়ে গেছে। তো এতটুকু অংশ আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, মনে করো এই জাস্ট এই বিষয়টা তোমার জানার জন্য মাথায় রাখবা। মনে করো তোমার হাতে দেয়া আছে 4 সেন্টিমিটার। কত দেয়া আছে? 4 সেন্টিমিটার। তো মিটার থেকে যদি তোমাকে সেন্টিমিটার থেকে যদি মিটার আসতে হয় তাহলে তুমি একটা 100 দিয়ে ভাগ দিবা। কয়টা 100 দিয়ে? একটা 100 দিয়ে ভাগ দিলে চলে যাবে হচ্ছে আমাদের মিটারে। মানে এই জিনিসটা অনেকেরই মানে কনভারসেশনে ঝামেলা হয়ে যায় যে তুমি দৈর্ঘ্যকে সেন্টিমিটারে দেয়া আছে, তুমি যদি মিটারে যাইতে চাও সেক্ষেত্রে তুমি একটা 100 দিয়ে ভাগ দিবা। কয়টা 100 দিয়ে ভাগ দিবা? একটা 100 দিয়ে ভাগ দিবা। যদি কোনো কারণে যদি তোমাকে এই
সো এটা একটু লম্বা টান দিয়ে, আসলে আমাদের এখানে অনেক কিছু বোঝা আছে। যদি তোমার এটা 4 সেন্টিমিটার না দিয়া 4 মিলিমিটার দেয়, তাহলে তোমাকে কি করতে হবে, একটা 1000 দিয়ে ভাগ করতে হবে। কয়টা 1000 দিয়ে? একটা 1000 দিয়ে ভাগ করলে চলে যাবে হচ্ছে মিটারে। এখন এটা তো একদম ইজি হয়ে গেল, এটা তো একদম ইজি হয়ে গেছে। এগুলো মুছে দিচ্ছি। ক্যালকুলেশনটা ভালোভাবে বোঝার চেষ্টা করবা। মনে করো তোমাদের 4 সেন্টিমিটার না দিয়া আমাদের ক্ষেত্রফল এটা দেওয়া আছে, ক্ষেত্রফল, হ্যাঁ। সো ক্ষেত্রফলের 4 সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে। তো সেন্টিমিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার মিটার স্কোয়ারে যেতে হবে। মাথা রাখবা, সেন্টিমিটার স্কোয়ার যেহেতু শুধু সেন্টিমিটার ছিল তাই 100 একটা 100 দিয়ে ভাগ দিচ্ছি, আর যেহেতু সেন্টিমিটার স্কোয়ার আছে তাই আমাকে দুইটা 100 দিয়ে ভাগ দিতে হবে। কয়টা 100 দিয়া? দুইটা 100 দিয়ে। মানে তোমাকে এখানে ওই 4 মানে হচ্ছে 10 ইনভার্স, তোমার 1 সেন্টিমিটার মানে হচ্ছে তোমার 10 ইনভার্স 1 মিটার, এই ধরনের বা এরকম এই ধরনের ক্যালকুলেশন তোমাকে মুখস্থ করতে হবে না, একদম সিম্পল ভাবে বোঝার চেষ্টা করবা। আমাদের একটা সেন্টিমিটার ছিল, একটা 100 দিয়ে ভাগ। সেন্টিমিটার স্কয়ার মানে কয়টা মিটার? সেন্টিমিটার, দুইটা সেন্টিমিটার, তো দুইটা 100 দিয়ে ভাগ, তো চলে যাবে মিটার স্কয়ারে। সো এইখানে যদি আবার দেখো, মানে এই জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের মনে করে দেওয়া আছে 4 মিলিমিটার স্কয়ার। তো মিলিমিটার স্কয়ার থেকে তুমি যদি মিটার স্কয়ারে যেতে চাও, সেম আগের মতোই তোমাকে দুইটা 1000 দিয়ে ভাগ করতে হবে। আগে মিলিমিটার থাকার কারণে একটা 1000 দিয়ে ভাগ দিছো, এখন মিলিমিটার স্কয়ার থাকার কারণে দুইটা 1000 দিয়ে ভাগ দিবা, চলে যাবে হচ্ছে মিটার স্কয়ারে। আশা করি বুঝে আসছে। এন্ড লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে মনে করো তোমাদের দেয়া আছে 4 সেন্টিমিটার কিউব। তো 4 সেন্টিমিটার কিউব যদি দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমি আবারও বলছি, তোমাদের কাছে হয়তো যাদের বেসিক অংশটুকু জানা, তাদের কাছে মানে কিছু কিছু তোমাদের কাছে হয়তো বা তোমাদের কাছে মানে বোরিং লাগতে পারে, বাট আমার কথা হচ্ছে যারা, আমি এই ভিডিও তৈরি করছি যারা একদম কিছুই বোঝে না তাদের জন্য, মানে যারা একদমই কিছুই বুঝো না, তারা যদি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের এই অধ্যায়ে যত বেসিক আছে সব কমপ্লিট হয়ে যাবে। কেননা আমাদের মানে অঙ্কগুলো না পারার মূল কারণই হচ্ছে আমরা বেসিকে দুর্বল। মানে একটা কনভার্সন একটা থেকে আরেকটা যেতে দিলে আমরা জাস্ট অঙ্ক করতে পারি না, ঝামেলা হয়ে যায়। হয়তো সম্পূর্ণ অঙ্কের নিয়মটা সুন্দর মতো করে দিয়ে আসছি, বাট ঝামেলা হচ্ছে কি, আমরা মিটারকে সেন্টিমিটার নিতে পারি না, সেন্টিমিটারকে মিটার নিতে পারি না, মিলিমিটার থাকলে সেটাকে মিটারে কনভার্ট করতে পারি না। এই ছোট ছোট বিষয়ের কারণে আমরা যে আটকে যাই। সো আমি এই ছোট বিষয় যেগুলো আসলে কেউ কখনো আলোকপাত করে না, কেউ কখনো আলোচনা করে না, আমি তোমাদের আসনে আমি নিজেকে বসিয়ে তোমাদের যে প্রশ্নগুলো আমাদের করতে পারো, সেই প্রশ্নের অ্যান্সার গুলো আমি ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি। কথা বুঝতে পারছি? ধৈর্য সহকারে দেখো, তোমাদের অনেক উপকার হবে। আসলে মনে হয় এই অধ্যায়ের সম্পূর্ণ নিয়ম শিখে তুমি যদি বেসিক বিষয়গুলো না জানো, তাহলে অঙ্ক তুমি মানে কমন পড়ার পরও দিতে পারবে না। তার কারণ হচ্ছে অঙ্কটা হুবহু আসে না, তারা চেষ্টা করে ছোট ছোট বিষয় তোমাকে মিস্টেক রাখার জন্য, যাতে তুমি মানে ঘাবড়ে যাও, কখনো অ্যান্সার করতে না পারো। তুমি যে কাজটা করো সেই তাদের সাথেই পা দাও, ছোট্ট একটা সেন্টিমিটারকে মিটার নিতে পারো না, ছোট্ট একটা মিলিমিটার থাকলে সেটাকে মিটার নিতে পারো না। কেন? এতটুকু অংশ কি আমাদের মানে জানা উচিত ছিল না? যাই হোক, তুমি কোনো কারণে হয়তো জানো নাই, তো এই ভিডিওর মাধ্যমে তুমি ছোট ছোট যে বিষয়, তুমি যেসব বিষয় যে আটকা যাবা, সব প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এখানে কথা বলে দিচ্ছি। ওকে, মনে করো আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে 4 সেন্টিমিটার কিউব। তো 4 সেন্টিমিটার কিউব থাকলে, একটা সেন্টিমিটার থাকলে একটা 100 দিয়ে ভাগ দিছি, দুইটা সেন্টিমিটার থাকলে দুইটা 100 দিয়ে ভাগ দিছি, তিনটা সেন্টিমিটার থাকার কারণে আমাকে তিনটা 100 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের চলে যাবে হচ্ছে মিটার কিউবে। আশা করি মানে বিষয়টা তুমি ধরতে পারতেছো। সিমিলারলি তোমাকে 4 মিলিমিটার কিউব দেয়া থাকলে তোমাকে তিনটা 1000 দিয়ে ভাগ করতে হবে, করলে আমাদের চলে যাবে হচ্ছে মিলিমিটার, সরি মিটার কিউবে। সো ব্যাপারটা তোমাদের আসলে আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তারপর এখন আমরা কিন্তু সিকিউ অংশটুকু করার জন্য প্রস্তুত। তো এখন আমরা দেখবো হচ্ছে সিকিউ অংশ।